jungle. Audio jungle. বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন ক্ষমতা, জনপ্রিয়তা, আন্তর্জাতিক সম্মান কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পদ সবকিছু একসাথে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আজ যেন ঠিক তেমনই এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পুরো দেশ, যে মানুষটিকে একসময় জাতি দেখেছিল সংকটের অন্ধকারে আসার প্রদীপ হিসেবে, যে নামটি বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, সেই ডক্টর ইউনূসকে ঘিরেই আজ সৃষ্টি হয়েছে এক বিস্ফোরক আইনি ও রাজনৈতিক ঝড়। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকা একজন ব্যক্তিও কি আইনের ঊর্ধ্বে, নাকি হারিয়ে যাওয়া ৩৬টি নিষ্পাপ প্রাণের আর্তনাদ শেষ পর্যন্ত ক্ষমতার দেয়াল ভেদ করে আদালতের কাঠগড়া পর্যন্ত পৌঁছে গেছে? উত্তরার সেই বিভীষিকাময় দুপুরের স্মৃতি এখনও অনেকের চোখে রক্তাক্ত ছবির মতো ভাসে। ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস চলছিল স্বাভাবিক নিয়মেই। শিক্ষার্থীদের কোলাহলে মুখর ছিল পুরো ক্যাম্পাস। কেউ হয়তো বন্ধুর সাথে গল্প করছিল, কেউ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আবার কেউ ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সবকিছু পাল্টে যায়। আকাশ চিরে ছুটে আসা বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মুহূর্তেই আগুনের গোলায় পরিণত করে দেয় পুরো এলাকা। চারদিকে শুধু আগুন, ধোঁয়া আর মানুষের আর্তচিৎকার। বাবা মায়েরা যখন সন্তানদের খোঁজে ছুটছিলেন, তখন অনেকেই ফিরে পেয়েছিলেন নিথর দেহ। সেদিন শুধু একটি দুর্ঘটনা ঘটেনি, বরং ভেঙে পড়েছিল জনগণের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের দেয়া বহু প্রতিশ্রুতির মুখোশ। প্রথম দিকে ঘটনাটিকে যান্ত্রিক ত্রুটি বলে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। তদন্ত কমিটি গঠন হয়, প্রেস ব্রিফিং হয়, দায়সারা বক্তব্যও আসে। কিন্তু সময়ের সাথে সাথে ক্ষোভ কমার বদলে আরও জমাট বাঁধতে থাকে, কারণ মানুষ বুঝতে শুরু করে এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অবহেলা, সমন্বয়হীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার ফল। প্রশ্ন উঠতে শুরু করে, কেন এত ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত সামরিক প্রশিক্ষণ বিমান ওড়ানো হচ্ছিল? কেন শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ রুট চালু রাখা হয়েছিল? কেন স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সম্ভাব্য বিপদের ব্যাপারে উদাসীন ছিল? এসব প্রশ্নের জবাব কেউ স্পষ্টভাবে দিতে পারেনি, বরং সময় যত গড়িয়েছে ততই সামনে এসেছে নতুন নতুন অভিযোগ। সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে যখন এক সন্তানহারা পিতা আদালতের দ্বারস্থ হন। তিনি শুধু ক্ষতিপূরণ চাননি, তিনি চেয়েছেন জবাবদিহি। তার অভিযোগ, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অবহেলার কারণেই তার সন্তান আজ পৃথিবীতে নেই। সেই মামলাতেই আসামির তালিকায় উঠে আসে ডক্টর ইউনূস সহ সাবেক ১৫ জন উপদেষ্টার নাম, আর সেখান থেকেই পুরো দেশের রাজনীতিতে শুরু হয় নতুন উত্তেজনা। এই মামলা শুধু আইনের লড়াই নয়, এটি নৈতিকতারও বিচার। কারণ জনগণের একাংশের প্রশ্ন, যখন সাধারণ নাগরিকের ভুলে প্রাণহানি ঘটে, তখন তাকে আইনের মুখোমুখি হতে হয়, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? দণ্ডবিধির ৩০৪ ধারায় অবহেলার কারণে মৃত্যুর বিষয়টি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। মামলার বাদীপক্ষ দাবি করছে, দুর্ঘটনার আগেই ঝুঁকির ব্যাপারে বিভিন্ন মহল থেকে সতর্ক করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দুর্ঘটনার পরও উদ্ধার কার্যক্রমে ছিল বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা। আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং পুনর্বাসন সব ক্ষেত্রেই অভিযোগ উঠেছে চরম অবহেলার। ঘটনার পর সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অনেক পরিবার নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ চিরতরে পঙ্গু হয়েছেন, আবার কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে তাদের পাশে দাঁড়ানোর মানুষের সংখ্যা কমে যায়। তখনই ক্ষোভ রূপ নিতে শুরু করে আইনি লড়াইয়ে। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর রাজনৈতিক অভিঘাত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পড়েছেন এক কঠিন বাস্তবতায়। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত একজন ব্যক্তিত্বকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, অন্যদিকে দেশের মানুষের ন্যায় বিচারের দাবি। সরকার যদি মামলাটিকে উপেক্ষা করে, তাহলে জনগণের ক্ষোভ বাড়তে পারে, আবার কঠোর পদক্ষেপ নিলে আন্তর্জাতিক চাপের মুখেও পড়তে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সরকার কোনো সিদ্ধান্তই সহজে নিতে পারছে না, কারণ জনগণের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতাবানদের বিরুদ্ধে আদৌ কি বিচার সম্ভব?
আসামির তালিকায় থাকা অন্য ব্যক্তিদের নামও কম আলোচিত নয়। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দায়িত্ব পালনে ব্যর্থতার। কেউ প্রশ্ন তুলছেন নীতিগত ব্যর্থতা নিয়ে, কেউ বলছেন প্রশাসনিক গাফিলতির কথা। এমনকি মাইলস্টোন স্কুল প্রশাসনও এখন কঠিন প্রশ্নের মুখে। অভিযোগ উঠেছে, জরুরি নির্গমন ব্যবস্থা ছিল অপর্যাপ্ত, অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল দুর্বল। এত বড় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার এমন অবস্থা কেন ছিল, সেই প্রশ্ন এখন আদালতের সামনে। সময়ের সাথে সাথে এই মামলাটি যেন কেবল একটি আইনি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই আর। এটি এখন রাষ্ট্রের জবাবদিহি, ক্ষমতার সীমা এবং জনগণের অধিকার নিয়ে এক প্রতীকী লড়াইয়ে পরিণত হয়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে খুব কম ঘটনাই এত বড় রাজনৈতিক ও নৈতিক আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। ড. ইউনূসের ব্যক্তিগত ইমেজও এখন এক বড় পরীক্ষার মুখে। নোবেলজয়ী এই ব্যক্তিত্বকে এতদিন অনেকে দেখেছেন উন্নয়ন, মানবতা এবং সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে, কিন্তু এখন তার বিরুদ্ধেই উঠছে অবহেলার অভিযোগ। যদিও তার সমর্থকরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। তাদের দাবি, একটি প্রশাসনিক দুর্ঘটনার দায় এককভাবে রাষ্ট্রপ্রধানের উপর চাপানো ন্যায্যসঙ্গত নয়। অন্যদিকে ভুক্তভোগী পরিবারগুলো বলছে তারা প্রতিশোধ নয়, ন্যায় বিচার চায়। তাদের মতে, যদি এই ঘটনারও সঠিক বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দেবে না। ঢাকার আদালত পাড়া এখন প্রতিদিন নতুন গুঞ্জনে সরগরম। কেউ বলছেন মামলাটি শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়াবে, কেউ আবার আশঙ্কা করছেন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু যেভাবে জনমত তৈরি হচ্ছে, তাতে পরিস্থিতি আগের মতো সহজ থাকবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই ঘটনায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সাধারণ মানুষের মানসিকতায়। আগে যেখানে ক্ষমতাবানদের বিরুদ্ধে মামলা করাকে অনেকেই অসম্ভব ভাবতেন, সেখানে এখন মানুষ বুঝতে শুরু করেছে সংঘিত জনমত বড় বড় প্রভাবশালী ব্যক্তিকেও চাপে ফেলতে পারে। রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব গভীর। বিরোধী শক্তিগুলো ইতোমধ্যে ঘটনাটিকে কেন্দ্র করে সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন নতুন নতুন আলোচনা, ভিডিও এবং বিশ্লেষণ ছড়িয়ে পড়ছে। কেউ বলছেন এটি রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক, কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। কিন্তু সব বিতর্কের মাঝেও সবচেয়ে হৃদয় বিদারক সত্যটি হল, ৩৬টি পরিবার আজও তাদের সন্তানদের ফিরে পায়নি। সেই খালি ঘর, সেই নীরব ডাইনিং টেবিল, সেই অপূর্ণ স্বপ্ন, সবকিছু এখনও তাদের তাড়া করে বেড়ায়। আদালতের লড়াই হয়তো দীর্ঘ হবে, রাজনৈতিক নাটকীয়তাও চলবে, কিন্তু একজন মা তার সন্তানকে আর ফিরে পাবেন না। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সত্যি এমন এক রাষ্ট্রে পরিণত হবে যেখানে ক্ষমতার আসনে বসা মানুষদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে, নাকি সময়ের স্রোতে এই ঘটনাও ধীরে ধীরে হারিয়ে যাবে আরেকটি অসমাপ্ত বিচার হিসেবে? ইতিহাস বলে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজ যারা প্রভাবশালী, কালই তারাই হতে পারেন অভিযুক্ত। আর জনগণের ক্ষোভ যখন বিস্ফোরিত হয়, তখন সবচেয়ে শক্তিশালী দুর্গও টিকে থাকতে পারে না। মাইলস্টোন ট্র্যাজেডির এই মামলা তাই শুধু আদালতের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো জাতির বিবেকের সামনে দাঁড় করানো এক নির্মম প্রশ্ন। একটা রাষ্ট্র তার নাগরিকের জীবন রক্ষায় ব্যর্থ হলে সেই ব্যর্থতার বিচার কে করবে? সময় হয়তো খুব শীঘ্রই সেই উত্তর দেবে।